থ্যাংক ইউ পবন ভাই সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এবং প্রথমেই আমি আমিন ভাইকে কল করি যে আমিন ভাই ডক্টর মুজিবুল হক উনি আসবেন, বা আমরা মনে হয় আমাদের কমিউনিটি দারুণভাবে উপকৃত হবে যদি ওনার মতো একজন হাইলি কোয়ালিফাইড ডক্টর যদি ব্রুকলিনে বাঙালি অধ্যুষিত এলাকায় আজকাল আমাদের সবাই শহরেই রোগশোকে আমরা জর্জরিত, ওনার বক্তব্য শুনলে অনেক উপকৃত হবে। তো সেই জন্য আমি আমিন ভাইকে বলি, আমিন ভাই তখন ভাই মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং ওনাদেরকে আমি ওনাদের পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা সবাই এটা সম্ভব হতো না। আপনাদের অনুমতি নিয়ে আমি বসে কথা বলছি, যেহেতু আমার শরীরটা অত ভালো না, আশা করি কিছু মনে করবেন না। এই মুজিব ভাইকে দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। যদিও ওনার পরিচয়টা উনি দেবেন, তার কারণ উনি একটা বড় মাপের মানুষ এবং খুবই হাইলি এডুকেটেড লোক। আমার মনে হয় না যে ওনার যে এডুকেশন আছে আমেরিকায় বাঙালিদের এত এত কোয়ালিফাইড লোক, এত এডুকেশন আছে বলে আমার মনে হয় না। খুব কম লোকই আছে। শুধু সংক্ষেপে এটুকু বলি, যেহেতু ওনার পরিচয়টা উনি দিলেন, উনি ভালোই করবেন। তবে সংক্ষেপে বলি, ওনার বায়োকেমিস্ট্রিতে পিএইচডি আছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে। উনি হার্ভার্ডে নিউট্রিশন এবং পরে পড়াশোনা করছেন, পড়াশোনা করেছেন, কোর্স করেছেন, ডিগ্রিও বোধহয় নিয়েছেন। উনি ওনার কাছে শুনতে পাবেন। ওনার মেডিসিনের পরে পোস্ট ডক্টরাল ডিগ্রি আছে। উনি আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটেড মেডিসিন ইন টেক্সাসে ফুল প্রফেসর। তো আমি একটু বললাম, বারবার ওনার কাছে শুনবেন। ওনার সাথে আমার পরিচয়টা আমি একটু ব্রিফলি বলি। টাইমস টিভিতে কোভিডের ভিতরে একজন প্যানেলিস্ট হিসেবে একবার আমারও ডাকে, ওনারাও ডাকে। তো ওনার কথায় আমাকে আকৃষ্ট করে, আমার শরীর খুব অসুস্থ। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি। এই 8-9 মাস ধরে আমি ওনার রোগী। জীবনে একটা ভালো কাজ করতে মনে ওইটাই করেছি, যে ওনার রোগী হইতে পারে। এটা একটা সৌভাগ্যই আমি মনে করি। কারণটা আমি একটু সংক্ষেপে বলি, আপনারা বুঝতে পারবেন। আমার গত 26 বছর ধরে ডায়াবেটিস এবং এটা আনকন্ট্রোল ছিল। তো ওনার ট্রিটমেন্টে গেলাম, উনি সব কিছু আমাকে পাঠালেন। পাঠানোর পরে এখন এই ফার্স্ট টাইম আমি নন ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিক রিভার্স হয়েছে গত 3 মাস এবং সেটা মেনটেন করার চেষ্টা করতেছি। আর একটা ব্লাড টেস্ট নেক্সট উইক করবো, হোপফুলি ওর চেয়ে বেটার হবে। তো ওনার সামনে আমি একটু ধৃষ্টতা দেখাই, মানে মেডিকেল ইনফরমেশন দেই আর কি, বুঝছেন তো। ডায়াবেটিস হয় হিমোগ্লোবিন A1C 5.7 থেকে 6.5 পর্যন্ত প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিক হবে, এরপরে গেলে ডায়াবেটিক। তো আমার গত ব্লাড টেস্টে আসছে 5.6, মানে নন ডায়াবেটিক। ক্রেডিট আমার না, ক্রেডিট মুজিব ভাই। তো মুজিব ভাই আমারে বলে কি, একটা সুযোগ পেয়ে গেলাম, সেটা আপনারে বলি। আমরা বড় ভাই ছোট ভাই, এখন আমি তো মনে মনে কি বলে না, আমি এত বড় কোয়ালিফাইড লোকের বড় ভাই হব, সুযোগটা ছাড়লাম না। আমি বলে ফেললাম, হ্যাঁ ঠিক আছে, আমি বড় ভাই ছোট ভাই এইটা নিয়ে খুব খোশ মেজাজে আছি আমি, বড় ভাই ছোট ভাই, বুঝছেন তো, বোঝেন তো, এটা একটা সৌভাগ্য আমার। তো উনি আসে করার 2018 নভেম্বর মাসে আমি একটা স্ট্রোক হয়, যার জন্য শরীরটা অনেক বেশি খারাপ। সো এখন আমি মনে করলাম যে সব ডাক্তাররা বলে তোমার এই ডায়াবেটিসের কারণে স্ট্রোক হয়েছে, এবং সব বড় বড় নিউরোলজিস্টরা এইটাই আমার বলেছে। আমি এই কলম্বিয়া ইউনিভার্সিটির 2-3 জন বড় ওয়ার্ল্ড ফেমাস নিউরোলজিস্টের কাছে গেছি। তারা বলে যে দেখো, ডায়াবেটিকদের জন্য দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসের জন্য আমার এটা হয়েছে। আমি রিগ্রেট করলাম, মুজিব ভাই এর আগে কেন আমার সাথে দেখা হলো না, তাইলে হয়তো আমি এই স্ট্রোক থেকে বেঁচে যেতে পারতাম। সো
এইটা যদিও এখানে আইন বিষয়ক সেমিনারের কথা আমিন ভাই বা খোকন ভাই লিখছে, আসলে এটা না আইন ভাই, আমি এটা হওয়া উচিত হেলথ বিষয়ক সেমিনার। তার কারণে এতে আমরাও বেনিফিট পাবো, সবাই বেনিফিট পাবো। এই কারণে এই সেমিনারটা যে আমি যে হেলথ ক্রাইসিসটাতে ভুগছি, আপনারা যাতে না ভোগেন, এবং মুজিব ভাইয়ের গাইডেন্স এবং ওনার শত শত ডজন ডজন ভিডিও আছে ইউটিউবে, আমি সকলকে অনুরোধ করব বাংলায় আছে এইগুলা শুনতে। আমি গত 25 বছর ধরে ডাক্তারদের কাছে যে যা না শিখতে পেরেছি, ওনার ওই ভিডিওগুলো দেখে আমি অনেক বেশি জানতে পারছি ইনফরমেশন। সো আমি আশা করব আপনারা নিয়মিত শুনবেন, শুধু একা আপনারা না, পরিবারের লোকজনদের শোনাবেন, মা বোন ওয়াইফ, তাইলে মানে কিচেনটা একটা হেলথ সেন্টারে পরিণত হবে। খাবারটা হবে মেডিসিন, এবং খাদ্য খাবেন মেডিসিন হিসাবে। এইটা তো হবে, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, রোগ বয়স থেকে দূরে থাকতে পারবেন। যদিও লয়ারের মুখে স্বাস্থ্যের কথা, এটা তো খুব একটা মানায় না, বুঝছেন না ঘটনা। অনেকে আবার মনে মনে বলছে উনি তো লয়ার, যেমন এই স্বাস্থ্যের অ্যাডভাইস দেয় কেন, বহু ঝামেলায় সংকটপূর্ণ অবস্থায় পড়ে যাবেন। বাট এরপরেই মুজিব ভাইরে আমি দেব। সেইটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে হয়তো অনেক ভালো থাকবেন, সুস্থ জীবনযাপন করবেন। আমি যদিও স্বাস্থ্যের কথা বলতেছি, তো বোঝেন তো, ওই কানা লোকের চোখের কথা আর অসুস্থ লোকের রোগের কথা, তো এই জন্যই আমি বলছি। তো আমারটা অনেকটা ওই রকম, আমার আইন দিয়ে কোনো কাজ হচ্ছে না এখন, কোন কোর্টের রুলিং, কোন জাজের জয় রায় দিয়ে আমি আমার রোগ সারতে পারছি না, বুঝছেন তো। তো এখন এই জন্যই মুজিব ভাইয়ের মতো কোয়ালিফাইড লোকের সাহায্য আপনার আমার সবার দরকার। তো সাবধানতা, ওই যে অনেকে বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন এ কিওর। তো প্রিভেন্টটাই করেন, মানে কি বলা যাবে বাংলায়, রোগ হওয়ার আগে রোগটা প্রতিরোধ করাই বড় 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 কিওর, অর্থাৎ বড় প্রতিষেধক। এই তো তো এইটুক, আমি আর কিছু বলতে চাই না। এখন বোধহয় আমাদের মানে সেন্টারের আকর্ষণ মুজিব ভাই, উনারই উনি এরপরে হয়তো আপনাদের ব্যক্তিগত প্রশ্ন থাকলে উত্তর দেবেন। তো আমি মনে হয় মুজিব ভাইয়ের কাছেই এখন দিয়ে দিই, যদি খোকন ভাই পারমিশন দেয়, তা আমি মাইকটা মুজিব ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতে পারি। আপনি নেবেন? ওকে, আচ্ছা আচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, আমার প্রান্তীয় বাংলাদেশি পরম সভ্য বড় ভাই, ছোট ভাই, ভাই বোনেরা এসছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার পেছন থেকে বড় ভাইয়ের রূপান্তরিত হওয়া আমার সৌভাগ্য হয়েছে, যার সাথে আমার ডক্টর সালিম সাহেব এবং আমার সম্মানিত আমিন ভাই, সবাইকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সুন্দরভাবে আয়োজন করেছেন, আপনাদের মূল্যবান সময় নিয়ে এটা আয়োজন করেছেন এবং এখানে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাইরা, আমার যে পরিচয় বড় হয়ে দিয়েছে, আমি ছোট মানুষ, এখনো উপর যে পৌঁছিনি। চেষ্টা করছি মানুষের স্বাস্থ্যের যে আজকের দুরবস্থা, এখান থেকে কিভাবে বের করতে পারি আমার যে পড়াশোনা, আমার যে ক্লিনিক এক্সপেরিয়েন্স, এগুলো দিয়ে। তো উনি আমার পরিচয় দিয়ে দিয়েছেন, যেটা বলছে আমার মধ্যে আর কিছু নেই। আমি পড়াশোনা করেছি বায়োঅর্গানিক কেমিস্ট্রিতে, ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি, পিএইচডি করার পরে পোস্ট ডক্টরেট করি ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল। তারপরে আসি আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি। এরপর ডক্টরেট ফাংশনাল মেডিসিন এখানে করি কিংডম কলেজ থেকে। এটা হচ্ছে সেকেন্ড আমার প্রফেশনাল ডক্টরেট ডিগ্রি। তো দ্যাটস মাই ডিভিশন, এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি গত 5 বছর ধরে। বুঝতে পারছেন আমি ডক্টর ধরে এক্সপেরিয়েন্স মানুষ না। তো আলহামদুলিল্লাহ আমার
এই 5 বছরের প্র্যাকটিস জীবনে আমার যদি পেশেন্ট সংখ্যা বলেন অলমোস্ট 100%, যারাই আমাদের এগুলো ফলো করবে, গাইডগুলো ফলো করবে, তারাই বিজনেস থেকে বেরিয়ে আসবে। কেন? আমরা আজকে আপনাদের কাছে এগুলো যাতে নিয়ে আসছি। তো সুপ্রিয় ভাইয়া, সেলিম সাহেব না, আমাদের যদি আপনারা ইউটিউবে দেখেন, আমাদের যে স্টেজ 4 ক্যান্সার থেকে বেরিয়ে আসা, আমরা যদি শুরু করি স্টেজ 1 তো আমাদের অনেক পেশেন্ট অনলাইনে আছে ক্যান্সারগুলো। এরপর যদি হার্ট অ্যাটাক হয়ে ওপেন হার্ট সার্জারি মানে ছুরির সামনে থেকে বেরিয়ে আসছে, এমন এক্সাম্পল আমার ইউটিউবে আপনারা দেখতে পাবেন। আমার ইউটিউবে দেখতে পারবেন যে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা দীর্ঘ 30 বছর ধরে মেডিকেল ডাক্তাররা নিজেরাই মেডিকেল ডাক্তার হয়েও দীর্ঘ 22 বছর ধরে 37 বছর ধরে আইবিএস ডায়াবেটিস এখান থেকে বেরিয়ে আসছে। আপনারা তাদের উদ্দেশ্য আপনারা দেখেন। আমি এগুলো কেন বলছি, যাতে করে আপনারা মোটিভেট হন, আপনারা বুঝতে পারেন যে আপনাদের আজকে যে রোগগুলো, এগুলোর যদি প্রপারলি ফোকাস করা যায়, অর্থাৎ কোথা থেকে এসছে, তাহলেই সমাধান করা সম্ভব। আমাদের ঘরের সামনে যে পানি পড়ে, আমাদের পানি বুঝছি, পানি কিন্তু সারা জীবনে আমরা পানি ক্লিন করতে পারবো না, ক্লিন করেই যাবো, একসময় চিত্রটা বড় হবে, একটা লং টার্ম এই ঘরটা কিন্তু কালার হয়ে যাবে, মোল্ড হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি তাই হবে। আমাদের রোগের রুট কজ থেকে দেখি রোগটা কোথা থেকে এসছে, সেটা মেকানিজমটাকে আমরা যদি না বুঝি, না সাপোর্ট দেই, মানে না ক্লিন করি, রুটটা যদি বন্ধ রাখি, তাহলে আমাদের রোগটা কিন্তু বাড়বে আর বাড়বে। আমরা ডাক্তার কাছে যাবে, মেডিসিন দিবেন, ডাক্তারটা ওই সময় দিতে হবে, কিন্তু এটা টেম্পোরারি আপনাকে সাপ্রেস করবে, টেম্পোরারি আপনাকে ভালো রাখবে, কিন্তু রোগের মূল কজটাকে সায়েন্সকে যদি ফোকাস করা না হয়, তাহলে লং রান আপনারা এই একটা জিনিস থেকে 10টা জিনিস হবে, 10টা জিনিস থেকে আপনি মৃত্যু, আমাদেরকে আজকে স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি আজকে নাই, মানুষ কোনো না কোনো রোগে মৃত্যুবরণ করে। আমি যখন ছোট ছিলাম, আমার দাদারা যারা মারা গিয়েছে, ওই জেনারেশন, আমাদের সেম 2 জেনারেশন আগে যারা আমাদের সামনে মারা গিয়েছে ছোটকালে, হাসপাতালে কেউ মারা যায়নি। আজকে হাসপাতালে মারা না যাওয়াটা একটা যেন অস্বাভাবিক, বা কেউ যায় না, সবাই হাসপাতালে মারা যেতে পারে, এটা কিন্তু আমরা কখনো আশা করিনি। আমি যদি আমার বাবার এক্সাম্পল দিই, আমার বাবার বয়স 85 বছর, হ্যাঁ, উনি যখন আমেরিকান প্রথম আসে, আমি 20 থেকে 25টা মেডিসিন, কোনো ব্লাড প্রেশার কিছু কন্ট্রোল করতে পারতেন না, ডায়াবেটিস 17 কোনোভাবেই কিছু কন্ট্রোল পাচ্ছিল না। আজকে 85 বছর বয়সে উনি এখন বাংলাদেশে গ্রামে থেকে গিয়েছেন, একদম সম্পূর্ণ সব রোগ থেকে, ডায়াবেটিস হার্টের না, সব রোগ থেকে একটা মানুষ, কষ্টের সমস্যা ছিল তো মানুষ। আবার দেখেন আমাদের ইউটিউবে দেখেন যে বেশ কিছু পেশেন্ট দেখেছে যে 30-40 বছর ধরে তারা ছোট বলছে আমি ক্লাস 7 থেকে আমার আইবিএস, হ্যাঁ, তারা মানে অতি শর্ট টাইম ভালো হয়েছে, তাদের স্টেপ বাই, আমি তো আজকে এখানে অনেক কিছু বলতে পারবো না, কিন্তু আমার এখানে সময় নিয়ে করে এসেছেন, আমি সব রোগটা বুঝতে পারবো না। তারা তাদের মুখ থেকে আমি শুনে, আমি বর্ণনা করেছি তারা কি কি বলছে, তারা কিভাবে আপনার এগুলো অ্যাপ্লাই করবেন। তো আমি এইগুলো চেষ্টা করছি কিনা আপনারা যারা মানে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি তো একজন ডাক্তার, এই মধ্যে ফাংশনাল মেডিসিনে খুব বাংলাদেশি আমি কাউকে দেখি নাই যারা ফাংশনাল মেডিসিনে কাজ করে, রোগের রুট কজ নিয়ে কাজ করে। তো যার কারণে আমি এগুলো আপনাদের জন্য ওপেন করে দিয়েছি, যাতে আপনারা প্লে লিস্টে করা আছে আমার ইউটিউবে, দেখে দেখে আপনারা ফলো করতে পারবেন। এখানে নিউ ইয়র্কে আপনার উদ্দেশ্য হচ্ছে যে যারা রেগুলার আমরা করেন, নিউ ইয়র্কে আসেন, আমাদের সেমিনার করেন, হ্যাঁ, আমাদের অ্যাটর্নি সাহেব বলছেন, তো আজকে আপনাদের সামনে আসা। তো আপনাদের সঙ্গে যে কোনো প্রশ্ন আপনারা লিখে রাখবেন, আমি আপনাদের কয়টা কথা বলবো, এরপরে আপনাদের আমি প্রশ্নের অ্যান্সার দেবো, আপনারা এটা লিখে রাখবেন। তো শুরু ভাইরা, যদি আপনারা দেখেন আজকে আমেরিকার একাউন্ট ডেটা, অর্ধেক অ্যাডাল্ট ডায়াবেটিস, অর্ধেক আমেরিকান মানুষ ডায়াবেটিস আক্রান্ত অথবা পিডায়াবেটিস। পিডায়াবেটিস সাইন্টিফিক্যালি ডায়াবেটিস মুখে পড়ে, যদি মেডিকেল বলা হয় পি, আসলে যে রোগে যে রোগটা তৈরি হয়েছে সেটা ছোট এবং বড়, আমরা এটাকে সায়েন্স অনুযায়ী একটা রোগটা তৈরি হয়ে গিয়েছে। তাহলে এটা অর্ধেক অ্যাডাল্ট, এবং বাংলাদেশের মধ্যে সেই অর্ধেক থেকে আরো বেশি, 78% বাংলাদেশে হচ্ছে এই রোগে আক্রান্ত, ডায়াবেটিস আক্রান্ত। এরপর দেখুন যে আমরা আজকে যদি ক্যান্সার দেখি, ক্যান্সারের মৃত্যু হার আজকে 1 out of 4, এবং যদি হার্ট ডিজিজ দেখি, পৃথিবীর অর্ধেক মানুষ মারা যায়, আজকে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যায় কোনো না কোনো হার্ট ডিজিজ বা স্ট্রোক রিলেটেড রোগের কারণে। কিন্তু আমরা সেটা কখনোই চাই না আমার মৃত্যু হোক কান্নাটে, আমার মৃত্যু হোক ডায়াবেটিসের নিউরোপ্যাথি হয়ে ব্রেন টি নষ্ট হয়ে, আমরা তো চাইলে মধ্যে, কিন্তু আজকে সেটাকে স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু ছিল না।
সুপ্রিয় ভাইরা, দেখেন তাহলে আমাদের বলতটা কোথায়? বলতটা হচ্ছে যে আমরা আমাদের সব ব্যাপারে মনে রাখি। আজকে বাংলাদেশে শেখ হাসিনা খালেদা জিয়া কি করছে আমরা খবর রাখছি, আজকে ম্যাডাম এখানে যাচ্ছেন, আপা এখানে যাচ্ছেন, আমরা খবর রাখছি আজকে কোন মিনিস্টার কি কথা বলছেন। কিন্তু আমাদের যে শরীর, আমাদের যে মেইন কাজটা সেটা কিন্তু করছি না। আমরা ছোটবেলা দেখেছি আমরা বক্তব্যে গিয়েছি, বক্তব্যে পড়াশোনা করে কেউ মাদ্রাসা যায়, কেউ স্কুলে গিয়েছে, এরপরে প্যারেন্টস চয়েস। তো একটা একটা বেসিক এডুকেশন ছিল যে ইসলামের যে আমরা মুসলিম, যারা মুসলিম বড় হয়, হিন্দুদের জন্য হিন্দু বিদ্যা স্কুলে, আমাদের স্কুলে হিন্দু বই ছিল, আমাদের মুসলিম বই ছিল, আমরা হাই স্কুল পড়তাম। তো হেলথের ব্যাপারে যদি এরকম গাইডলাইন নেই, আমাদের যেটা আমাদের নাম্বার ওয়ান খেতে বলা হয়, আমি এটাই বলি নাম্বার ওয়ান। কেন? যদি স্বাস্থ্য ঠিক থাকে আপনি ইগনোরেন্ট থাকবেন না, আপনি নামাজই করতে পারবেন না। আমার প্রতিবেশন বলছে এই রমজানে একটা ডাক্তার বলছিল, মেডিকেল ডাক্তার, উনি বলছে আজকে 22 বছর পরে আমি নামাজ আদায় করতে পারছি, আমি তেলেঙ্গানা যাই করতে পারিনি। তো আমি যেটা বলছি যে আমরা ইগনোরেন্ট থাকবে না, আমরা যদি স্বাস্থ্য ঠিক না রাখতে পারি আমাদের তো এবার করতে পারবো না, আমাকে স্মরণ করার শক্তি আমাদের থাকবে না, রাত জেগে করতে পারবো না। এরপর দেখেন আসলে আমাদের কোথায় কর বলা হচ্ছে আমরা বেসিক নলেজটা দিচ্ছি না এই ব্যাপারে, বাকি সব ব্যাপারে বেসিক নলেজ দিচ্ছি আমরা। আমাদের বইটা কি দিয়ে চলে আমরা এটা ভুলে গিয়েছি বা আমরা জানি না, আমরা কোনটা খাবার না এটা আমরা ভুলে গিয়েছি। হ্যাঁ, তো যদি আজকে আমি খুব শখ ছিল এখানে এসে দেশি খাবারে খাবো, কিন্তু রেস্টুরেন্ট খেতে পারিনি। হ্যাঁ, আমাদের খেতে ইচ্ছে করে দেশি খাবার আমরা খাবো, কিন্তু দেশি খাবারের মধ্যে দেখবো যে এখানে কি আসলে খাবারের মেনুটা ঠিক আছে কিনা। আমি খাবারের ব্যাপারে বলছি না আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বেশি চলেন, কিন্তু বলছি যে এই প্রত্যেকটা খাবারই ভালো। ইন্ডিয়ানটা আমরা একটু যদি শিখতে পারি যে আমাদের শরীর কিভাবে তৈরি, কোন খাবারটা দিয়ে আমাদের শরীরে তৈরি হয়, তাহলে আমাদের আজকে এতগুলা আজকে আমাদের কিন্তু আসতো না। কারণ আমি কেন খাবারটাকে নিয়ে প্রকাশ করছি, কারণ যদি দেখেন এখন থেকে 30 বছর আগেও দেখেন যখন ক্যান্সার ডায়াবেটিস ছিল না, আমি যখন 10 বছর আমার যখন বয়স 15, এখন থেকে 20 বছর আগে, তখন কিন্তু এই রোগগুলো আমরা শুনলে, আর একটা ছোট বাচ্চাদের হার্ট ডিজিজ, ছোট বাচ্চাদের আমরা জানি যে আমার তো হাই ব্লাড প্রেশার, কি বলে একটা ইয়াং হাই স্কুল স্টুডেন্ট যখন আমার হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, একটা বাচ্চা ছেলে আমাদের কাছে আছে কি যখন 5 বছর 7-8 বছর বয়সী ছেলে আছে কি টাইপ 2 ডায়াবেটিস। আমরা পড়ে আসছি টাইপ 2 ডায়াবেটিস মানে একটা অ্যাডাল্টের রোগ, যাদের বয়সকালে আস্তে আস্তে টাইপ 2 ডায়াবেটিস আছে, বাচ্চাদের টাইপ ডায়াবেটিস। কেন? আমরা যে খাবার দিচ্ছি সেই খাবারটা শরীরের স্বাভাবিক ফাংশনকে ব্যাহত করছে, যার ফলে সুগারটা প্রসেস না হয়ে সুগার শরীর থেকে যাচ্ছে, ব্যাস সুগার হাই, নো দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস। তো এটা আমাদের সমস্যা। এরপরে দেখুন আমরা যে দেখি আমাদের ওকে রোগ হয়েছে, ঠিক আছে, আগে দিন কি করতাম, ছোটবেলায় রোগ হলো আমার মনে আছে ছোটবেলায় রোগ হলে আমার বাবা নিয়ে যেত কোথায়, ওই গ্রামের কবিরাজের কাছে, অথবা মানে একটা ট্রিটমেন্ট ছিল ঘরোয়া, ওকে রোগ হবে এটা করো, কাশি হবে বাসন করে দাও, জ্বর হবে একটু পেঁয়াজ রসুন দিত, হ্যাঁ, সামথিং অলিভ অয়েল বা সরিষার তেল বুকে মাখতো, হ্যাঁ, তো রোগ চলে যেত। কিন্তু আজকে রোগ হবে মানে ডাক্তার, হ্যাঁ, আজকে যখন মেজর রোগগুলো চলে এসছে, মানে অনেক রোগটা আজকে অনেক হয়ে গিয়েছে, টেম্পোরারি মেডিসিন লাগবে, কিন্তু কিছু হলেই দোকানে গিয়ে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আমরা খেতে প্রতিটা মানুষ মেডিসিন খায়। বাংলাদেশে আমি গেছিলাম, দেখলাম যে রাতের বেলায় যদি দেশে লাইন ঘুরতে হাঁটতে ইচ্ছে করে, হাঁটতে গিয়ে বেরলাম পুরো মানে সবকিছু অন্ধকার, সব দোকান বন্ধ, প্রতি মোড়ে কয়েকটা ফার্মেসি দোকান খোলা আছে, ওরা কি এমনি বসে আছে? কারণ মেডিসিন লাগবে তো পায়, চলবে বলতে সারা 24/7 ওপেন। তাহলে আমাদের আজকে বিদেশেও তাই, কিন্তু বিদেশে প্রতিটা মানুষ আজকে ডাক্তার ছুটে অসুস্থ হলে তারা অসহায় হয়ে যায়। তাহলে আমরা এই মেডিসিনের উপর নির্ভর হয়ে যাচ্ছি আমরা, কিন্তু মেডিসিন নিব কিন্তু নিজের স্বাস্থ্য টেক কেয়ার না করি, তাহলে ওই যে বলছেন রোগ থাকে, সারাদিন যদি শীত বন্ধ না করি, সারাদিন ঘর বসলেও সারাদিন ব্ল্যাঙ্কেট দিয়ে পানি শোষণ করলে আমাদের কোনো লাভ হবে না, এটা লং রান, এটা সিভিয়ার এফেক্ট হবে। সুপ্রিয় ভাই, তাহলে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, এরপরে আপনাদের কোশ্চেন থাকলে আমি শুনবো। তো চলুন দেখি এখানে প্রথম যে জিনিসটা আমি ফোকাস করবো, তো যা বলছিলাম আপনাদেরকে আমি সংক্ষেপে খুব কিছু জিনিস বলবো যেগুলো আপনাদের জন্য করা জরুরি, তারপরে আপনাদের প্রসঙ্গগুলো আমি শুনবো। প্রথম হচ্ছে যখন যে কোনো শারীরিক সমস্যা হবে, সে ডায়াবেটিস হোক আর হার্টে কোনো সমস্যা হোক, অথবা কোনো আইবিএস বা কোনো গ্যাস্ট্রিক বা যে কোনো মেজর হেলথ ইস্যু হোক, আপনার প্রথম ফোকাস করবেন হচ্ছে যে আমাদের এটা রোগটা কোত্থেকে আসছে। হ্যাঁ, আমার কাশি হয়েছে, এরপরে আমি মানে কোনো
মেডিসিন খেয়ে ফেললাম, হ্যাঁ, এটা যেন না করি। দেখি কাশি কেন হয়েছে, আমার কি গ্যাস্ট্রিক থেকে কাশি হয়েছে, নাকি ফুড সেন্সিটিভ থেকে কাশি হয়েছে, নাকি কোল্ড থেকে কাশি এসছে। আমার যখন জ্বর হবে আমরা পেন কিলার খেয়ে ফেলবো সেটা না, দেখবো আমার কোনো ইনফেকশন যাতে কোনো আন্ডারলাইং কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা ফোকাস করি। হ্যাঁ, আমরা যখন ডায়াবেটিস হলো, যখন ডায়াবেটিস কথা আসছে কথা, যদি আমাকে আজকে ইন্টার করেছে ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিসের কথা একটু বেশি করে বলি। যেমন ডায়াবেটিস হলো, প্রথম বুঝতে হবে ডায়াবেটিসটা কি, আমাদের একদম খুব সিম্পল সংজ্ঞা আমাদের বুঝতে হবে। আমরা সিম্পল সংজ্ঞা না বুঝি তাহলে আমরা আমরা ইনসুলিন ট্রিটমেন্ট নিয়ে যাবো, অফকোর্স নিতে হবে টেম্পোরারি, কিন্তু সারা জীবন ইনসুলিন ট্রিটমেন্ট নেওয়া এটা আপনারা কেউ পছন্দ করেন না। আপনারা আমাকে বলেন সেটা কি, ইনসুলিন ট্রিটমেন্ট নিলেই শরীরে প্রচুর ইনসুলিন এসে আমাদের সমস্ত ব্লাড ভেসেলগুলোকে নষ্ট করছে, আমাদের শরীরের অর্গানগুলোকে ড্যামেজ করছে, আমাদের ওভারঅল ব্লাড সার্কুলেশন, আমাদের এনজাইম, হরমোন, এই প্রোডাকশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমাদের স্বাভাবিক ফিজিওলজি কাজ করবে না। এতে করে হবে কি, আমাদের ডায়াবেটিস তো কমছেই না, হয়তো পাচ্ছেন ডক্টর সাহেব ডায়াবেটিস তো কমে যায়, সুগার তো কমে যায়। দেখুন, সুগার কমে যাওয়াটা ডায়াবেটিস কমে যাওয়া না। ডায়াবেটিস মানে হচ্ছে যে ডায়াবেটিসের অনেকগুলো কারণ, অনেকগুলো টাইপ আছে। যে মেইন যে টাইপ, যেটা টাইপ 2 ডায়াবেটিস, সেটা হচ্ছে কি, আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেখান থেকে সুগারগুলোর প্রসেস না হয়ে সেই সুগারটা আপনার শরীর থেকে যাচ্ছে। তাহলে দেখতে হবে কেন শরীর থেকে যাচ্ছে। একটা হতে পারে যে আপনার সুগারগুলোকে যে প্রসেস করার যে হরমোন, এটা বলা ইনসুলিন এনাফ নাই, তাহলে টাইপ 1 বলি। ইনসুলিন এনাফ আছে বা ব্লাডে যাচ্ছে না, যেতে পারতেছে না, যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে সেটা বলে টাইপ 2 ডায়াবেটিস। তা টাইপ 1, টাইপ 2 আরো দুই ধরনের আছে, যেটা স্টেজ ডায়াবেটিস আছে। হ্যাঁ, তো এগুলো না হয় পরে বললাম, কিন্তু এবার আসলে দেখেন এটা কেন হয়েছে আমরা এটা বুঝি। তাহলে কেন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, কেন সুগারটা যাচ্ছে না। আমরা যে খাবারগুলো খাই, আমরা যে রং খাবারগুলো খাই, আমরা ফ্রাই খাবারগুলো খাই, স্পেশালি মিট ফ্রাইগুলো, আমরা ভাজা খাই, পোড়া খাই, আমরা প্রিজারভেটিভ খাই, প্রসেস ফুড খাই, আমরা খাবারের মধ্যে ডাই থাকে, খাবারের মধ্যে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো খাবারকে প্রিজার্ভ করে রাখে। এই যে ইনগ্রেডিয়েন্টগুলো, ডাইগুলো, ব্লিচগুলো, এই যে যেমন প্রচুর সল্ট থাকে, যেমন আমরা বাজার থেকে মাংস কিনি, মাংসতে প্রচুর সল্ট দেয় যে ওজন বাড়ানোর জন্য, সল্ট পানি ধরে রাখে, তাহলে সল্ট আসছে শরীরে, এক্সেস সল্ট চলে আসছে। আমরা যদি দেখি যে আমরা যখন আমরা ফ্রাই করি, এখানের মধ্যে প্রচুর কালার ব্লিচ দেওয়া হয়, মেক ইট লুক বেটার, লং টাইম প্রিজার্ভেশনের জন্য এখানে সোডিয়াম অ্যাড করবে। যেমন আমরা যে প্লাস্টিকের এখানে প্লাস্টিক বোতলে পানি খাই, এর মধ্যে পলিকার্বন আসে। আমরা অ্যান্টিবায়োটিক খাই, কথায় অ্যান্টিবায়োটিকগুলো এসে জমা হচ্ছে। এই যে কত ধরনের কেমিক্যাল, কত ধরনের এক্সেস মেডিসিন আমাদের শরীরে জমা হতে হতে সেলের যে সুগার নেওয়ার যে অ্যাবিলিটি, এটা কমে যায়। তখন কি হয়, শরীরে আর সুগারকে নিতে পারেন। আপনি খাচ্ছেন না, আমি তো জানি, আপনারাই আমাকে বলেন যে আমি পানি খেলেও সুগার বাড়ে, কারণ পানি খেলে সুগার বাড়ছে না। যেটুকু সুগার আছে শরীরে, কেন শরীরের প্রত্যেকে আছে, সুগার তো খান নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যাট সেলই সুগার, কারণ সুগার থেকে ফ্যাট হয়। আবার খাবার না খেলে ওই ফ্যাটটা সুগারে পরিণত হয়, ওই সুগারটা শরীরে যেতে পারতেছে না। তাহলে কি হয়, আমরা সুগারটা শরীরে হাই। দেখুন, সুগারটা যদি হাই থাকে, এখন পানি খেলে তো সুগার বাড়তেছে, আসলে না, ফ্যাট সেল থেকে যে সুগারটা আসছে সেই সুগারটা আমাদের প্রসেস হচ্ছে না। তাহলে সুগারটা প্রসেস হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে কি, আমরা আসলেই বেশি সুগার খাই। সুগার মনে করি, ও ডক্টর সাহেব আমি তো সুগার খাই না। আচ্ছা, সুগার খান না সেটা না, আমরা যে ভাত খাই, ভাত, রুটি, দুধ, খেজুর, মধু, আলু, তারপরে কর্ন, তারপরে পটেটো, হুইট, গমের তৈরি খাবার, এই সবগুলো একসাথে আমাদের যখন মুখে যায়, একটা এনজাইম এসে এটাকে একটা মলিকুলে পরিণত করে, তার নাম হচ্ছে যে গ্লুকোজ। তাহলে যেটাই খান না কেন, সেটা এক চামচ চিনি খান আর গ্লুকোজ খান, সেটা একই জিনিস। সেটা কোথায় হচ্ছে, সেটা আমাদের শরীরে সুগার আকারে ফ্লো হচ্ছে। এখন হয়তো বলবেন, না আমি তো হুইট খাই, হুইটটা খুব ভালো সুগার। হুইট হচ্ছে সুগারের লিখছে 72, যেটা আমরা হোল হুইট বা যে ব্রাউন ব্রেড খাই, কিন্তু আর যে সাদা চিনি 69। সাদা চিনি থেকে আমাদের হোল হুইটের সুগারের মাত্রাটা 3 ডিগ্রি উপরে। হ্যাঁ, আর আমরা চিনি খেলে কিন্তু আমরা হুইটটা খাই, যে আমি হুইট খাচ্ছি। আমাকে এই যে একটা ভুল ধারণাগুলো, খুব ছোট ভুল ধারণা, কিন্তু এই ছোট ভুলই আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে করে আমাদের শরীরের সুগার লোড বাড়াচ্ছি। এবং শুধু তা ছাড়াও আমরা সকালের দিকে দেখি, সকালের ব্রেকফাস্ট করে পরোটা দিয়ে, এরপর স্ন্যাক্স করে বিস্কিট দিয়ে, দুপুরে ভাত দিয়ে, আর ভাত মাংস ধর একসাথে হয়, প্রোটিন এবং কার্বোহাইড্রেট একসাথে হয়। এটা শরীরে সবচেয়ে বেশি সুগার নিয়ে আসে, সবচেয়ে বেশি ইনসুলিন, সুগার মানে হচ্ছে ইনসুলিন নিয়ে আসে। আমাদের একটা অর্গান আছে প্যানক্রিয়াস, সেটা ইনসুলিন তৈরি করে সুগারটাকে প্রসেস করতে হয়। তাহলে যখনই মিট মানে প্রোটিন এবং ভাত একসাথে খাই, ভাত বা রুটি একসাথে খাই, তো সবচেয়ে বেশি ইনসুলিন নিয়ে আসে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে
ডায়াবেটিসটা হচ্ছে রং রান। এবার দেখেন বিকেল নাস্তা করছি কেক দিয়ে, আমরা ডিনার করছি সেই পরোটা পাস্তা দিয়ে বা স্যান্ডউইচ বার্গার হোয়াটএভার ইট ইজ, যার যেটা উপর বা ভাত দিয়ে। আমরা ডেইলি 5-6 বার কার্বোহাইড্রেট খাবার নিচ্ছি, এবং এটা একটা হচ্ছে যে আমাদের অভ্যাস। আগের দিনে মানুষ ভাত খেতে এখনো খাই, কিন্তু আমরা তো মুভমেন্ট করি না, এতটা মুভমেন্ট আমাদের হয় না আগের দিনের মতো, আমরা তো ফিজিক্যাল ওয়ার্ক করি না। এট দ্য সেম টাইম আগের দিনে মানুষ ভাত রুটি খেতে, এগুলো আগের রুটিটা ভালো ছিল, আজকের হুইটটা জেনেটিক্যালি মডিফাই, জিএমও হুইট, এই কারণে এটা শরীর হজম করতে পারে না। তারপরে আসেন যে তাহলে সুগার খাচ্ছি, হুইট খাচ্ছি, এই হজম করতে পারছে না, শরীরে মুভমেন্ট হচ্ছে না। এট দ্য সেম টাইম রং খাবার এসে শরীরের সেলের যে রিসিপ্টরগুলো, যে সুগারটা রিসিভ করে, এই রিসিপ্টরগুলোকে উইক করে দিচ্ছে। এসে কতগুলো কারণ একসাথে জড়ো হয়েছে। এরপরে আজকে আছে আমাদের মেন্টাল স্ট্রেস, আমাদের ঘুম হয় না, আমাদের রেস্ট নিই না, আমাদের আল্লাহর যে একটা ব্লেসিং যে আমাদের আলো এসছে, রাতটাকে দিন মনে করি, আমরা সারা রাত জেগে থাকি। রাত জেগে থাকলে আমরা যখন ঘুমাই তখন হরমোন আসে আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু আমরা কি করি, আমরা সেই সময় ঘুম না গিয়ে আমরা জেগে থাকি। তাহলে কি সকাল হবে, এমন হরমোন আসে কর্টিজল, আমাদের ওয়েক আপ করবে, আসছে কর্টিজল, আমরা গেছি ঘুমে, ঘুম তার হয় নাই। যে সময় আমাদের মেলাটোনিন আসছিল ঘুমানোর জন্য, মেলাটোনিন টাইমে আমরা ছিলাম জেগে, আরো পুরোটা কফি খেয়ে আরো নিজেকে স্টিমুলেট করে। কফি খাওয়া মানে আপনি অর্গানকে বলছেন এই আমাকে আরো কর্টিজল দাও, আমাকে ওয়েক আপ রাখো। তাতে কি হচ্ছে, যে সময় আল্লাহ ঘুমের জন্য আমাদেরকে হরমোন দেয়, আমরা সুন্দর লাইটের কারণে লাইটটাকে আমরা মিসইউজ করছি, আমরা লাইটে কাজে না লাগিয়ে আমরা সারা রাত লাইট দিয়ে আমরা শরীরে ক্ষতি করছি। আর যে সময় আমরা ওয়েক আপ করবো, ঘুম থেকে উঠবো, সেই সময় আমরা ঘুমাতে যাই। এই যে তাহলে ঘুম, স্ট্রেস, রং খাবার, আমাদের দীর্ঘদিনের কার্বোহাইড্রেট খাবার কনজাম্পশন, আমাদের বারবার কার্বোহাইড্রেট খাওয়া। এরপর আরেকটা ছোট্ট কারণ দেখুন, মানে আমরা প্ল্যান্ট বেস খাবারকে বাদ দিই। আজকে আমি খুব শখ করে, আমি নিউ ইয়র্কে এতদিন সফরে, আজকে দুপুরটা আমি কোথাও দাওয়াতি নেই যে আমি আজকে ছাড়া সব বেলা দাওয়াত দিতে বাধ্য হয়েছি, এবং আজকে আমি সবাই বলতে নেই, আজকে আমি দুপুরে আমার বুক আসলে আমার প্ল্যান ছিল আজকে দুপুরে বাইরে খাবো। দেখি কারোটা খাবার দেখি যে নিউ ইয়র্কের বাঙালি খাবার, হ্যাঁ, খুব শখ করে আমি খেতে বেরোলাম। আর দোকানটার নাম কি যেন ছিল, আমরা একটা দোকানে গেলাম, ওয়াহিদ ভাই আছে নাকি? হ্যাঁ, সুলতান। আমি খুব শখ করে সুলতানে গেলাম, যে আমি সুলতানের খাবার খুবই সুন্দর, আমি এটা নিয়ে কথা বলছি না, এটা নিয়ে কোনো ডিবেটের সুযোগ নেই, খুব চমৎকার খাবার দেখে আমি খুব খেতে বসলাম। তাদের যে ভেজিটেবল আমরা খাচ্ছি সেটা ফ্রোজেন ভেজিটেবল। হ্যাঁ, আমি খুব শখ করে মিক্সড ভেজিটেবল নিলাম, ফ্রোজেন ভেজিটেবল। যখন খাবারটা ফ্রোজেন হয় তখন খাবার নিউট্রিয়েন্টটা নষ্ট হয়ে যায়, এটা ডিফেক্ট হয়ে যায়, এটা নিউট্রিয়েন্টটা ডিকম্পোজ হয়ে যায়। তাহলে আমরা শাকসবজি যদি খাইও, যেটা হতে পারতো আমাদের খাবার হজম করার জন্য এনজাইম বা ফাইবার, যেটা আমাদের হজম, এই যে মাছ, মাংস, ভাত, দুধ, ডিম খাচ্ছি, এগুলাকে হজম করতে যদি অ্যাসিস্ট করে, তাহলে আমরা প্ল্যান্ট খাবারটা অ্যাসিস্ট করে। এই জন্য আমার পেশেন্টদেরকে আমি বলি যে আপনারা প্রথমে একটু শাকসবজি, একটা কাঁচা সবজি সালাদ খেয়ে নেবেন, ওকে চাবাতে পারে না, একটু গ্রিন জুস করে খেয়ে নেবেন, তাহলে বাকি যে খাবারটা খাবেন হজমে হেল্প হবে। কিন্তু আজকে আমাদের যখন খাবার খেতে গেছি দেখি যে পুরো খাবারটাই হচ্ছে যে কি যেন বলে ফ্রোজেন খাবার। এবং আমরা খাবার শাকসবজি যদিও আমরা খাই অনেকে, এটাকে আমরা খুব রান্না করে খাই, তার নিউট্রিয়েন্টটা অনেকটা কমে যায়। হ্যাঁ, রান্না করে খাওয়া যাবে, কিন্তু আমরা রত আর খাই না। তো আমাদের পুরো সিস্টেমটাই আমরা একে একে চেঞ্জ করে এমন জায়গায় এসেছি, আমাদের আর ভালো থাকার, সুস্থ হওয়ার আমরা সুযোগ হারিয়ে ফেলেছি। সুপ্রিয় ভাইরা, এরপরে হচ্ছে যে আমাদের বুঝতে হবে আমাদের শরীর কিভাবে তৈরি হয়েছে। এই যে আমরা একটা মানুষ, এই যে বড় ভাই বসে আছেন, ওনার শরীরে ধরেন 10 থেকে 50 ট্রিলিয়ন সেল। আমি যেহেতু সায়েন্স থেকে ডাক্তার হলাম, আমি সায়েন্স নিয়ে কথা বলি। তো দেখুন, এই আমার মেডিকেল সায়েন্স এডুকেশন আমি দেখেছি যে মানুষের শরীর 10 থেকে 50 ট্রিলিয়ন সেল। আমরা আপনার সবাই বলি, উনার দিকে তাকানোর দরকার নেই, উনি আমরা সবাই 10 থেকে 50 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি। এই সেলগুলো কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে খাবার থেকে। আমরা মনে করি হয়তো বা সেল আছে, এগুলোকে ক্যালোরি দিব, সেলগুলো চলবে না। প্রতি মুহূর্তে 20 বিলিয়নের মতো সেল আমাদের শরীর থেকে চলে যায়, এটা অ্যাপোস্টোসিসের মাধ্যমে নষ্ট হয়ে যায়, মানে জীবনকাল শেষ। একই পরিমাণ সেল ডেইলি তৈরি হয়। আমরা এখানে আসছি আধা ঘন্টা হলো, এই আধা ঘন্টার মধ্যে আমাদের কয়েক মিলিয়ন সেল শরীর থেকে মরে এটা শরীর থেকে বিভিন্নভাবে বেরিয়ে গেছে, স্যালাইভা, পি অর বা শরীরের মধ্যে বেরিয়ে গেছে, এই মানে শরীর থেকে ডিটক্স হয়ে গেছে, চলে গেছে। সেম পরিমাণ সেল তৈরি হয়। এই সেল যে তৈরি হওয়ার যে প্রবণতা, যে ইনগ্রেডিয়েন্ট, কেন আমরা সব জায়গায় বানাবো কি দেখবো ইনগ্রেডিয়েন্ট দেখবো, তাই না? তো ইনগ্রেডিয়েন্টটা কি, সেটা হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট না, আমরা 6 বেলা কার্বোহাইড্রেট না, সেটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের প্রোটিন, ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন প্রোটিন খাই, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কি, শাকসবজি থেকে আসে। প্রোটিন কি, আমরা মনে করি চিকেন হলো প্রোটিন। শাকসবজির মধ্যে, ব্রনের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন আছে। হ্যাঁ, চিকেনে সবচেয়ে প্রোটিন বলি 24% প্রোটিন আছে। আমরা দেখি যে যেমন স্পিনাচের মধ্যে প্রোটিন আছে অলমোস্ট 48%।
আমরা দেখি ব্রকলি 47% প্রোটিন আছে এখানে। আমরা ওগুলাকে মনে করি এগুলা কি, এগুলা মানে মনে হয় একটু খাবার আর কি, একটু হ্যাঁ এগুলো কোনো প্রোটিন নেই, আমার চিকেন দাও, ডিম দাও। অফকোর্স চিকেন ডিম খাবো, কিন্তু দেখতে হবে যে চিকেন ডিমটার জন্য প্রোটিন সোর্স করার মাধ্যমে দেখবো চিকেন ডিম মাংস আজকে হরমোন স্টেরয়েড এগুলোকে হুট করে বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করা হলো, চকচক করে। চকচক করলে শোনা হয় না, এটা আমরা জানি। আজকে খাবারগুলোকে এমনভাবে মডিফাই করা হয়েছে, চিকেন আর চিকেন নেই। আমরা আগে দেখি চিকেনের যে সুগন্ধ সেটাকে আমরা পাই, চিকেনের মধ্যে চিকেনই মনে হয় না। হ্যাঁ, মশলার ভাতে একটু স্মেল করা হয়, এটা তো রিয়েল স্মেল নাই, কারণ এটার মধ্যে কি হরমোন দিয়ে একটা 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 20 দিনের মধ্যে একটা মুরগিকে 7-8 পাউন্ড করে ফেলা হয়। তো এটা কিসের মিট আমরা খাচ্ছি? তো আমরা সঠিক খাবারটাকে বাদ দিয়ে আমরা এটা নিচ্ছি। এরপর দেখুন তার প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, ফ্যাট। এখন কি হয়েছে, আজকে দেখলাম অনেকে সুন্দর করে পরোটা খাচ্ছে কিন্তু তেল ছাড়া। সবাই তেল ছাড়া পরোটা খাচ্ছে দেখলাম আমি। আচ্ছা, তেলকে এত ভয় পাচ্ছি, দেখি তেলটা কি? তেলটা হলো ফ্যাট। হ্যাঁ, বা মাংসটা হলো ফ্যাট, দুধের মধ্যে ফ্যাট আছে কিছুটা, বা ডিমের মধ্যে ফ্যাট আছে, আমাদের বিভিন্ন তেলের মধ্যে ফ্যাট আছে। এগুলো খুব অ্যাভয়েড করি যে আমার হার্ট ডিজিজ হবে। কিন্তু আজকে এটা এক সময়ের কথা। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হার্ট ডিজিজ বেড়ে যায়, তখন মনে করেছে ও এই দেশে তো প্রচুর ইকোনমি ভালো হয়েছে, তাহলে হার্ট ডিজিজ বাড়ছে, বিকজ ইকোনমি ভালো হয়েছে, মানুষের ফ্যাটি খাওয়া শুরু করেছে। কিন্তু আজকে হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন থেকে শুরু করি বড় বড় ব্রাউন ইউনিভার্সিটি সবচেয়ে বড় রিসার্চ করে দেখিয়েছে যে ফ্যাটের সাথে হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নেই। উল্টা ফ্যাট থেকে মানুষের হেলদি কোলেস্টেরল তৈরি হয়, ফ্যাট থেকে হরমোন তৈরি হয়, ফ্যাট থেকে আজকে আমাদের 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 গুড যে কোলেস্টেরল এগুলো তৈরি হয়, আমাদের ফ্যাট থেকে আমাদের নার্ভাস সিস্টেম ডেভেলপ হয়, ফ্যাট দিয়ে সেলের আবরণ তৈরি হয়, ফ্যাট দিয়ে আমাদের 80% ব্রেন হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। আমরা ফ্যাটটাকে অ্যাভয়েড করি, আমরা খাচ্ছি কোনটা, যেটা কার্বোহাইড্রেট, যেটা 6 বেলা কার্বোহাইড্রেট খাচ্ছি। ইসি আমাদের শরীর যে প্রতি মুহূর্তে এতগুলো বিলিয়ন অফ তেল তৈরি হতে হয়, সেটা কি দিয়ে তৈরি হয় সেটা আমরা দেখছি না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন এবং হেলদি ফ্যাট। প্রোটিন ফ্যাট আমরা খাই, তাও ডিফেক্টিভটা খাই, নষ্ট করে, ফ্রাই করে, ডিফর্ম করে, বা সাথে স্টেরয়েড হরমোন দেওয়া ওই ফ্যাটগুলো খাই। এরপর আমরা দেখি আর কি করছি, আমরা যখন দেখি আমাদের যে রেগুলার যেটা থার্ডটা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আমরা প্রচুর রান্না করি, নষ্ট করে খাই, অথবা সেটাও আমাদের হার্বিসাইড, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড করা শাকসবজি বাজারে আমরা অর্গানিকটা পাচ্ছিও না, পেলেও বা সেটা দাম বেশি। হ্যাঁ, আমাকে এটা সবসময় বলে ডক্টর সাহেব এটার দাম প্রচুর দাম, আমি তো আই ক্যানট অ্যাফোর্ড ইট বিকজ অর্গানিক ইজ 3 times costlier. Then I asked, how much costlier your disease? হ্যাঁ, মানে আমাদের কোপে, মানে অনেক মানুষ কোপেটাই এফোর্ড করতে পারে না। ওকে, থ্যাংক ইউ। অনেক মানুষ তো কোপে এফোর্ড করতে পারতেছে না। যখন যাদের কোপে ছাড়া পুরো পে করতে হয়, তারা কত ডলার খরচ করতে হয় এই মেডিসিনের পিছনে। ওই ফিউ ডলার বেশি খরচ করে আমরা আমাদের অর্গানিকটা খেতে পারি না। এটা আমাদের বুঝতে হবে শরীর কি দিয়ে তৈরি, ইনগ্রেডিয়েন্টটা কি দিচ্ছি। রং খাবার দিব, রং অর্গান তৈরি হবে, রং অর্গান ডিফেক্টিভ অর্গান, ডিফেক্টিভ ডিজিজ। কোন অর্গানে কোন ডিজিজ হচ্ছে সেভাবে আমরা নাম দেওয়া হচ্ছে। যেমন আমাদের প্যানক্রিয়াস, যখনই প্যানক্রিয়াসে কোনো ধরনের আমাদের যখনই প্যানক্রিয়াসের মধ্যে আমাদের ডিফেকশন তৈরি হয় বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন প্যানক্রিয়াস কি করে, আর ইনসুলিন তৈরি করতে পারে না। এখন কি ইনসুলিন দাও, ইসি আপনার যে শরীরে ইনফ্লামেশন না থাকতো তাহলে তো থ্যাংক ইউ। তাহলে আপনার শরীরে যদি আপনি শুনতে পাচ্ছেন সবাই? ওকে, যদি আপনার শরীরে ইনফ্লামেশন না থাকতো তাহলে আজকে অর্গানগুলো নষ্ট হতো না। আজকে সুগার, ইনসুলিন নিজে তৈরি করতে, আপনার ইনসুলিন থেরাপি দিয়ে, ইনসুলিনের দাম কত আপনারা জানেন? ইনসুলিনের থেরাপির দাম কত আপনারা জানেন? প্রচুর দাম ইনসুলিন। যদি আমরা ইনসুলিনের কারণে ফ্রি পাই, কিন্তু অনেকে তো ফ্রি পান না, বা পেলে এটা এই অতিরিক্ত ইনসুলিন কি করছে, শরীরে ইনফ্লামেশন তৈরি করছে। অতিরিক্ত মেডিসিন খাচ্ছে, শরীরে এসে এগুলা আমাদের ব্লাডের পিএইচ কে কমিয়ে দিচ্ছে। পিএইচ কমানি হাই অ্যাসিডিক মিন্স it makes inflammation, it making damage nerve and blood cell and heart arteries. You see, আমরা দোষ করছি কাকে? ওই ফ্যাটটাকে। আমরা দেখছি না যে আমরা এতগুলো টক্সিক কেমিক্যাল খাচ্ছি, এতগুলো টক্সিক কেমিক্যাল দিচ্ছি আমরা খাবারের মাধ্যমে, নষ্ট খাবারের মাধ্যমে, ইনডাইজেশনটার মাধ্যমেও আমরা খাবারগুলো টক্সিকটা এসে আমাদের এই সমস্যাগুলো তৈরি করছে। এরপরে এসে দেখুন, আমরা একটা জিনিস ফোকাস করি যে আমাদের যে মেন্টাল স্ট্রেসের কারণে আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল হচ্ছে একটা জিনিস, যারা সায়েন্স পড়েন তারা বুঝবেন। ফ্রি রেডিক্যাল তৈরি হয় কেন? আমরা স্ট্রেস বা কোন ধরনের আমরা যখন খুবই কোন ধরনের মানে কোন নিয়ে আমরা ওরি করি, তখন এটা তৈরি হয়। এই যে তারপরে ফ্রি রেডিক্যাল তৈরি হলে শরীরের ইনজুরি শুরু হয়। হ্যাঁ,
শরীর ড্যামেজ শুরু হয়, তখনই ইনফ্লামেশন হবে, তখনই ওই অর্গান ডিজিজ হবে। যদি ব্লাড ভেসেলে হয়, ব্লাড আমাদের যে ভেসেলগুলো আছে এগুলোতে হয়, তখন স্ট্রোক বা লং রান ডিফেক্টিভ এগুলো তৈরি হয়। বা হার্টে হলে এটা আমরা আর্টারি ডিজিজ ব্লকেজ তৈরি হয়। এখন এই ব্লকেজগুলো সারবে কে? এই ব্লকেজ, এই ইনজুরিগুলো কে সারবে? এই ইনফ্লামেশন কে সারবে? রং খাবারের কারণে এই ইনফ্লামেশন, এই ড্যামেজ, এই সমস্যাগুলো সারবে কে? এই সারবে হচ্ছে কোলেস্টেরল। এখন বলে কি ফ্যাট খাবা না, তো প্রচুর কোলেস্টেরল তৈরি করবে। কিন্তু আমরা যদি দেখি যে ফ্যাটগুলো, যে ফ্যাটি খাবার, আমরা দেখি ফ্যাটি খাবারগুলো কোলেস্টেরল তৈরি করে। এখন দেখেন এই কোলেস্টেরলগুলো কেন তৈরি করে? লিভার তৈরি করে কোলেস্টেরল। আমরা জেনে আসছি এই তেল খাবো না, এটা তো আমার তো কোলেস্টেরল হাই, তেলটা এসে কোলেস্টেরল তৈরি করবে। এখন আমরা সায়েন্সে দেখেছি যে আসলে কোলেস্টেরল আসে আমাদের লিভার থেকে। এখন কি হবে? এখন আমরা যে ভুল করে ফ্যাট খাওয়া বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো রং ফ্যাট খাচ্ছি, সঠিক হেলদি ফ্যাটটা আমাদের খেতে হবে। তাহলে আমরা বুঝবো যে সেই লিভার তার প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করার অ্যাবিলিটি পাবে, শরীর কোলেস্টেরল তৈরি করবে, কোলেস্টেরল অ্যাক্সেস হবে না। অ্যাক্সেস কেন হবে? যখন আমরা রং কাজ করে, রং খাবার খেয়ে, রং ইনডাইজেশন, শরীরে সেলে ইনফ্লামেশন, ডিফেক্টিভ সেল তৈরি হওয়ার মাধ্যমে আমাদের ইনফ্লামেশনগুলো আমাদের বেড়ে যাচ্ছে। তখন লিভার কোলেস্টেরল তৈরি করে, এটাকে হিল করে। কোলেস্টেরল ইজ এ হিলার, এটা রেস্কিউয়ার। এটা রেমেডি শরীরের যে কোনো ড্যামেজের জন্য। এখন এটা যখন বেড়ে যায় তখন কি আমরা এটা কমাই। আচ্ছা, এটা কমালে কি আমাদের কি ইনফ্লামেশন কমে গেল না আরো বেড়ে গেল? আরো বেড়ে গেল, কারণ এটা তো শরীর তৈরি করে আপনার ইনফ্লামেশন সমস্যাগুলো কমানোর জন্য। তখন কি হয়? তখন হার্ট অ্যাটাক হয়। আপনি দেখেন 70% হার্ট অ্যাটাক হয় যখন কোলেস্টেরল নর্মাল থাকে। কারণ যেই কারণে কোলেস্টেরলটা বেড়েছিল, কারণ আমরা মনে হচ্ছে কোলেস্টেরল বেড়ে গেছে খাবার থেকে, কিন্তু আসল কোলেস্টেরল লিভার তৈরি করে। আপনাদের আমার কথা নোট করছেন, আপনারা স্টাডি করে দেখেন। আপনার কথা তো আমরা একদিনে বলতে পারবো না, আপনারা আমার ভিডিও দেখলেই, আমার ইউটিউবে গেলে আপনারা এগুলো বুঝতে পারবেন। আমি কথাগুলো বারবারই বলার চেষ্টা করি বিভিন্নভাবে। তাহলে যদি কোলেস্টেরল না কমিয়ে দিয়ে আপনি শরীরকে ঠিক করেন, লিভার অটো কোলেস্টেরল কমায় দেয়। এখন আমার ফাংশনাল মেডিসিন আমি কি করি? যখন কোলেস্টেরল বাড়ে আমি বলছি কি স্যার, আপনি স্টেরয়েড ড্রাগটা নিতে হবে, টেম্পোরারি নিয়েন, কিন্তু আপনাকে শরীর যখন ফিক্স করবেন, যখন ইনফ্লামেশনকে কমাবেন, তখন লিভার আর এক্সেস কোলেস্টেরল তৈরি করবে না, আপনাকে এটা টেনশন করতে হবে না। তো এরপরে আরেকটা ফ্যাক্টর আমাদের মধ্যে আছে, যেটা কালকে সেমিনার ছিল কুইন্সে। তো ওখানে আমার সাথে আমার 3জন ডাক্তার ছিল। আমরা খুব মজা করে আমরা আড্ডা দিয়ে কথা বলেছি, আমরা সেমিনারটা করেছি আজকে। তো আমি ডাক্তার কেউ আছেন নাকি এখানে? আপনাদের ডাক্তারি মেডিকেল সায়েন্সে প্রোবায়োটিকটা মাইক্রোবায়োম, আমাদের যে ছোট ব্যাকটেরিয়া শরীরে থাকে, এটা নিয়ে আমাদের যুগের রিসার্চ আগে ছিল না, যার কারণে ডাক্তাররা এটি ট্রিটমেন্ট করে না, যেহেতু এটা আগের দিনে ছিল না। কিন্তু এখনকার দিনে এসে আমাদের যে খাবার খাই, রং খাবারের কারণ মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে। অ্যান্টিবায়োটিকটা খাবার অ্যান্টিবায়োটিক, আপনারা জানেন তো এটা না? কারণ আমেরিকার 75%, এটা এনআইএস রিসার্চ থেকে দেখা যাচ্ছে, 75% অ্যান্টিবায়োটিক কিন্তু মানুষ খায় না, অ্যানিমেলকে খাওয়ায়। ক্যান ইউ ইমাজিন? আর প্রত্যেকটা অ্যানিমেল অ্যান্টিবায়োটিক দুধ, মাংসের মাধ্যমে বা চিকেনের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে, যেটা আমরা প্রোটিন সোর্স মনে করি। সেই অ্যান্টিবায়োটিকটা এসে আমাদের পেটের গাট ফ্লোরা, ব্যাকটেরিয়াকে কমিয়ে দেয়, শরীরের ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। তখন একজিমা হয়, প্যাটিপিডা হয়, ইনডাইজেশন হয়, গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক অনেকগুলো কারণে হয়, এটা একটা কারণ আর কি। আমি চাইলে কোনো ভুল বোঝাবুঝি হোক, আপনার জিনিসটা সঠিক সায়েন্সটা আমার কাছ থেকে আমি চেষ্টা করছি সিম্পল ভাষা আপনাকে বলার জন্য। তো এই ব্যাকটেরিয়ার যখন লেভেলটা কমে যায়, তখন আমাদের একে একে এই ইনডাইজেশন শুরু হয়, আমাদের স্বাভাবিক যে ডাইজেশন প্রসেসটা, মেটাবলিজমটা ঠিক থাকে না, তখন আমাদের এক এক রোগগুলো তৈরি হয়। এবার আসুন দেখি, আমরা অনেকে ভালো খাবার খাই, কিন্তু ভালো খাবার খাওয়াটাই এনাফ না। ভালো খাবার খাওয়ার পাশাপাশি এটাকে ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করলে এনাফ না, এটাকে শরীর অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব কেন করবে না? ওই যে ইনফ্লামেশন আছে প্রচুর, রং লাইফস্টাইল, রং খাবারের কারণে অ্যাবজর্ব করলে হবে না, এটাকে ইলিমিনেট করতে হবে। ইলিমিনেট করার আজকে এবিলিটি অনেক হারিয়ে ফেলেছে। পায়খানা কষা, পায়খানা বন্ধ হয়, পায়খানা, এটা কয়জনের না? অনেকেরই সমস্যা আছে। কারণ আমরা খাবার খাচ্ছি, এটা এই যে একটা লম্বা পথ, আমাদের খাবারটাকে পাড়ে দিতে হয়। এখান থেকে শুরু করি আমাদের পেট পর্যন্ত, আমাদের প্রায় 40 ফিট লম্বা পথ, হ্যাঁ, বা 35 ফিট লম্বা পথ। এই 35 ফিট লম্বা পথ, এটা মনে হচ্ছে না 3 ফিট লম্বা, এই ফ্রন্ট থেকে ব্যাকডোর, এটা কিন্তু 3 ফিট না, এটা প্রায় 35 ফিট লম্বা পথ। 30 থেকে 35 ফিট। তা 30 ফিট শুধু আমাদের ইন্টেস্টাইনটা, যে নাড়িভুঁড়িটাই 30 ফিট লম্বা, একটা টেনিস কোর্টের সমান। এই খাবারটাকে এই টেনিস কোর্টের সমান একটা পথকে পাড়ে দিতে হয়।
এটা ফিসিস আকারে ব্যাগ দিয়ে বেরিয়ে আসার জন্য। ইমাজিন ইমাজিন এই আমরা রং খাবার খাই, খাবারের প্রসেস না হয়। ইমাজিন একটা কোম্পানিতে সাবান বানাচ্ছে, সাবান ইনগ্রেডিয়েন্ট শুরু করছে গ্লিসারিন এবং বেস থেকে শুরু করছে না, তো এটা 30 লম্বা চ্যানেল দিয়ে সাবান হয়ে প্যাকেট হয়ে বেরিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে। যদি পথে কোথাও অবস্থাকল থাকে বা ঠিক মতো বানানো ঠিক মতো না হয়, এটিকে আপনি সাবান আকারে প্যাকেট আকারে সুগন্ধি সহ প্যাকেট পাবো না। ঠিক তাই হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, এটা তো প্রসেস হয়ে আমাদের এখান থেকে বেরোতে পারছে না, কারণ আমরা খাবারই খাচ্ছি না, এটা রং খাবার খাচ্ছি। এটা পুরা লেয়ার তৈরি করছে আমাদের পুরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ইন্টেস্টাইনের মধ্যে। এতে করে হচ্ছে কি আমরা ইনফ্লামেশন বাড়ছে, আমাদের শরীরগুলা কুইকলি টেলিমিয়ার লেন্থ কমে যাচ্ছে, আমরা দ্রুত বুড়িয়ে যাচ্ছি, আমাদের অনেক এক ডায়াবেটিস কেন সব রোগে তৈরি হচ্ছে। আমি কেন ডায়াবেটিস রোগ বলছি, কারণ কাছাকাছি হয়তো বলতে ডায়াবেটিসে তো মানে এটা মেনটেন করা যায়, দেখবেন হয়তো ভাবছেন ক্যান্সার আরো ভয়ঙ্কর। দেখুন ক্যান্সার মৃত্যু হার কিন্তু পৃথিবীতে 25 থেকে 30%, আর হার্ট ডিজিজে অর্ধেক লোক। কিন্তু কি জানেন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, হার্ট ডিজিজ সহ অটোইমিউন ডিজিজ মিলে যত টাকা খরচ হয়, ডায়াবেটিসের পিছনে তত খরচ হয়, এবং ডায়াবেটিস মৃত্যুর হার সব মৃত্যুর হার থেকে বেশি। কেন জানেন? কারণ ডায়াবেটিসের ব্লাড প্রেশার, বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসের ব্লাড প্রেশারটা বাড়ায়। কারণ ডায়াবেটিসের কারণে সুগার হাই মানে শরীরে ব্লাডগুলোতে ভেসেলগুলো ইনজুরি হয়, শরীরে ইনফ্লামেশন বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, পিএইচটা কমে যাচ্ছে, তাতে করে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। এবার দেখুন যদি হাই সুগার তো আপনার শরীরে ক্যান্সার সেলকে ফিড করে, তখন ক্যান্সারটা গ্রো করে। এসে দেখেন এরপরে ক্যান্সার, এরপর দেখেন হার্ট ডিজিজ, তো সব হার্ট ডিজিজের মূল বেশিরভাগ ক্ষেত্রে মূল কারণ হচ্ছে কিন্তু সুগার। অনেকগুলো আছে, একটা বড় কারণ হচ্ছে আপনারা এই মুহূর্তে একটা জিনিসটা সবাই যদি চিন্তা করেন, যেটা আমি শুনি, আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি বিভিন্ন সময় কথা বলি, সেটা হচ্ছে যে সঠিক খাবার খাওয়া খুব টাফ, অ্যাভেলেবল না, কস্টলি নিয়ে আমি বলেছি। হয়তো বলছেন খুব টাফ, আমার তো এগুলো খেতে ইচ্ছে করে না, আমার কাছে ভালো লাগে এই খাবারগুলো। আপনারা যদি দেখেন যে 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 সাকসেসফুল যারা হয়েছে তারা কি খাবার খায়। আমি ওই গত যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপ সফরে গিয়েছে, তো একটা নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দেখেছিল যে কি খাবার খেলেন আমাদের ওয়ার্ল্ড সব লিডাররা, সেখানে সারা ওয়ার্ল্ড লিডার আসছে। তো বলা হচ্ছে যে প্রত্যেকটা লিডার ওই দিন সবগুলা প্লেটে সবাইগুলো ভিগান মানে ভেজিটেবল আইটেমটা চুজ করেছিল, ভিগান চুজ করেছিল। এটা একটা মিরাকুলাসলি। তার মানে হচ্ছে কি, দেখেন তারা কি খায়। দেখুন আমাদের যে সেরেনা উইলিয়ামস, উনি দ্য গোল্ডেন সিস্টার, যারা টেনিসে সুপার প্লেয়ার না, তারা বলেছিল যেদিন থেকে আমরা প্ল্যান বেস খাবার অ্যাডপ্ট করি আমাদের পারফরমেন্স ভালো হয়েছে। পৃথিবীর সেরা ক্রিকেটার, সেরা এই যে আমাদের যে বিরাট কোহলি বলুন, এই যে জেসন গ্লেমসি বলুন, এই যে ভালো ভালো প্লেয়াররা, যারা ভালো অ্যাথলেটস, এই যে সুন্দর মাসেল বানায়, হ্যাঁ, টম ব্র্যাডি 5বার সুপার বোল চ্যাম্পিয়ন। সে তার ফেসবুকে গিয়ে আপনারা দেখেন, সে তার 2 বছর বয়সী মেয়ে, 3 বছর বয়সী মেয়ে তার খাবার শেয়ার করেছে কি, সে শুধু গ্রিন জুস খাবায়, এটা তার খাবার। হ্যাঁ, তার খাবার প্লেট দেখেন, মনে হচ্ছে একটা গরিবের খাবার, কত কিছু সবজি যা সিদ্ধ করে কিছু হালকা একটু স্পাইস দিয়ে, এটা তাদের খাবার। বিশ্বাস করুন, প্ল্যান্ট বেস খাবারের মধ্যে সবকিছু আছে। এন্ড আমরা কেন পরোটা, মাংস, ডিম, ভাত খেতে পছন্দ করি? দ্যাটস হ্যাবিট। মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা অভ্যাস করে সেটাই অ্যাডপ্ট করতে পারে। হ্যাঁ, তো যদি আমরা ইচ্ছে করি, আমরা সঠিক খাবার অ্যাডপ্ট করতে চাই, আমরা কিন্তু পারবো। শুধু আমাদের ইচ্ছার ব্যাপার। আমরা শুধু আমাদের মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আমার বাচ্চাদের ক্ষেত্রে একই কথা আসে, আমার বাচ্চারা তো খেতে চায় না। অভ্যাস জাস্ট চেঞ্জ করা, ওদেরকে শিখাতে হবে। তাদের যদি শিখাই যদি চিকেন ফ্রাই খাওয়া ভালো খাবার, তারা তাই খাবে। তাদেরকে শিখাতে পারি যে দিস ইজ ইউর ফুড, তারা ওইটাই খাবে। আমি টম ব্র্যাডি, যে 5বার সুপার বোল চ্যাম্পিয়ন, তাকে বলা হয়েছে তোমার রহস্য কোথায়, তুমি এতবার কিভাবে খেললা, এটা তো সম্ভব না, এত 5বারের চ্যাম্পিয়ন হলে। সে বলছে এইটাই আমার প্ল্যান্ট বেস খাবারের জন্য। সুতরাং প্ল্যান্ট বেস খাবার আমাদের সব রোগের একটা সেলিং এর একটা বড় প্রসেস। আসলে কথা বলে অনেক কথা, আপনাদেরকে আমি আজকে মূলত ডায়াবেটিসের চিকিৎসাগুলো আমরা আপনাকে কিভাবে করবেন, নিজেকে কিভাবে নিরাময় করবেন, আপনাকে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তার আগে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্সটা আজকে খুবই অ্যাভেলেবল। এখন হরমোন ইমব্যালেন্স কেন হয়েছে? হরমোন তৈরি হয় কোত্থেকে? আমাদের গাট থেকে হরমোন তৈরি হয়। এখন হরমোন গাট যদি ফিক্স না থাকে, গাট যদি আমরা ইনফ্লামেশন থাকে, তাহলে তো হরমোন ঠিকভাবে তৈরি হয় না। আর হরমোন ঠিকভাবে তৈরি না হয়, আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া, এটা ঠিক থাকবে না।
তাহলে হরমোনাল ব্যালেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসুন, আমাদের যে একটা ধারণা আছে যে মনে হয় যেন ওকে ইয়োগার্ট খাবো, প্রোবায়োটিক পেয়ে গেলাম, একটু ভিটামিন খাবো, এত প্ল্যান্ট বেস খাবার খেতে পারবো না, হ্যাঁ বেশি দুধ খাবো, দুধ তো প্রচুর ক্যালসিয়াম। জানেন আমাদের এই মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই সবচেয়ে বেশি অস্টিওপোরোসিস যেটা ক্যালসিয়ামের অভাবে হয়, এবং দুধের মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা হচ্ছে মানে প্ল্যান্টি অফ মিল্ক অ্যাভেলেবল, $1 1 গ্যালন পাওয়া যায়। যেটা আমি যখন প্রথম আমেরিকাতে আসি আমি তো তাজ্জব যে $1 1 গ্যালন দুধ পাওয়া যায়, এবং সবাই দুধ খায় এবং সবাই অস্টিওপোরোসিস হয়। তো আমরা প্রচলিত ধারণাগুলো আছে, এটা পাশাপাশি আমাদের বুঝতে হবে আমাদের সঠিক খাবার কোনটা এটা আমাদের চিনতে হবে। তাহলে আমাদের প্রচলিত ধারণাকে বিশ্বাস না করে আমরা একটু রিসার্চ করি, একটু নিজেকে এডুকেট করি, সায়েন্স পেপারগুলো পড়ি। যেমন কোভিডের ব্যাপারটা যদি আসি, কোভিডের ব্যাপারে আমরা খুবই ওরিড, কোভিড আসছে, আরো এখন ব্ল্যাক ফাঙ্গাস আসছে, কি হবে না হবে, আরে মানুষ মাস্ক পরে না কি হবে, আমাকে তো যেখানে যে আমি তো পুরো একটা বিপদে পড়ে যাই, মাস্ক করলেন না আপনি, মাস্ক করলেন না, হ্যাঁ। তো আমি বললাম যে আমি তো বলতে পারেন, তো আমি বারবারই আমাদের লাইভগুলোতে বলি মাস্ক পরা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু মাস্কের তো দুদিকে বন্ধ করলাম, আমার চোখটা বন্ধ হতে পারে না। আমরা হাতে তো মাস্ক, হাতে তো ব্যাকটেরিয়া বসে থাকে, ভাইরাস বসে থাকে, হাত থেকে এসে তো আমি তো ঘরে গেলে এটা শরীরে চলে যাবে, তাহলে মাস্ক পরে কি লাভ হলো? হ্যাঁ, তাহলে লাভ কোথায়? লাভ হচ্ছে আমাদের ইমিউনিটি ডেভেলপ করা, যেটা আল্লাহ একটা ভাইরাস অটোমেটিক একটা ভ্যাকসিন দিয়ে রাখছে আমাদের শরীরে, যেটা কি ইমিউন সিস্টেম, যেটা আমরা নষ্ট করে ফেলছি। যদি ডাইজেশন ঠিক না থাকে, হরমোন ঠিক না থাকে, শরীর খাবার না খাই, স্ট্রেসে থাকি, আমাদের রিল্যাক্সেশন না থাকে, ঘুম না যায়, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা ম্যাচটা হয়ে তখন আমাদের এই মাস্ক পরে লাভ হবে না। আর ভ্যাকসিন নিয়ে কি হচ্ছে আপনারা জানেন, ভ্যাকসিন খুবই দরকার। আপনার প্রিভিয়াসলি পোলিও, বেসেল আমাদের ভ্যাকসিন নিতে হয়েছে, কিন্তু আজকে ভ্যাকসিন, এই ভ্যাকসিন সেই ভ্যাকসিনের মতো না। আপনারা জানেন এটা সিনথেটিক ভ্যাকসিন। এটা নেওয়ার কারণে আজকে কত অসুস্থ হচ্ছে আপনারা দেখেন। তো আপনারা নেবেন খুব সাবধানে চিন্তা করে নেবেন, কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না। তো আসুন দেখি ডায়াবেটিস নিয়ে আপনাদের প্রশ্ন সবাই না। ওকে, তো ডায়াবেটিস একটা হচ্ছে 1, 2, একটা 1.5 আর 3, 4 ধরনের ডায়াবেটিস না। তো টাইপ 1 যারা নিজেরা ইনসুলিন তৈরি করে না, বেটা সেল যে ইনসুলিন তৈরি করে না, তাদেরকে ইনসুলিন নিতে হবে, ঠিক আছে, এটা মাস্ট। কিন্তু ইনসুলিনের পাশাপাশি আপনার শরীরে ইনফ্লামেশন কমাতে হবে, বেটা সেলকে গ্রো করতে হবে আস্তে আস্তে। যদিও এটা খুবই অসম্ভব একটা ব্যাপার, অলমোস্ট অসম্ভব, কিন্তু আস্তে আস্তে সম্ভব, আস্তে আস্তে বেরিয়ে আসা সম্ভব। আপনারা ইনসুলিনের পাশাপাশি সুগারটাকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনারা সুগারটাকে কন্ট্রোল করার জন্য আপনারা ইনফ্লামেশনটাকে কমাবেন, যে কারণে ইমিউন সিস্টেম আপনার প্যানক্রিয়াসে অ্যাটাক করেছে সেলকে, সেই ট্রিগারটাকে টক্সিসিটি, রং ফুড, স্ট্রেস থেকে বেরিয়ে আসবেন। টাইপ 2 যেটা পৃথিবীর 95% মানুষ এই টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত, সেটা নিয়ে আমরা বেশি কথা বলি। সেটা কি? আমি বলেছি যে দুটো কারণ, প্রাইমারি অনেক কারণ, দুটো প্রাইমারি কারণ। কথা শেষ করবে না, ওনার কথা শেষ করবে না, যেন কথা বলছে। ওকে, বলছিলাম ডায়াবেটিসের দুটো কারণ বলছিলাম। তো প্রথমত দুটো কারণ বলি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আমরা ওই যে বলছি 6 বেলা আমরা কার্বোহাইড্রেট খাই, সকালে ঘুম থেকে সিরিয়াল, তারপর হচ্ছে ব্রেকফাস্ট, রুটি পরোটা, আবার এরপরে লাঞ্চে এসে ভাত, আবার মাংস, বিকেল স্ন্যাক্স হলো কেক বা বিস্কিট বা পরোটা, আবার রুটি, আবার কেক, এরপর ডিনারে এসে আবার পাস্তা, আবার সিঙ্গারা, আবার চমচা, যে যেটা খায়, আবার পিৎজা খায়, অনেকে বার্গার স্যান্ডউইচ খায়। তাহলে কি পুরো বেলাটাই আমরা কার্বোহাইড্রেট খেলাম। এই কার্বোহাইড্রেটটা মানেই সুগার, যেটা আমি আগে বলেছি। কিন্তু এত বেলা কার্বোহাইড্রেট খাওয়ার কারণে এতগুলো সুগার শরীর যখন নিয়ে আসছে সেলে, এটাকে ক্যালোরি আকারে নেওয়ার জন্য শরীরে এতদিন ধরে এতগুলা বার এত পরিমাণে এক্সেস পরিমাণে সুগার শরীরে লাগে না। একটা রিসার্চে দেখা গেছে আমাদের শরীরের যে যে কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি আসে, আমাদের তার থেকে অ্যাভারেজলি 5 গুণ বেশি মানুষ কার্বোহাইড্রেট বা ক্যালোরি আমরা ইনটেক করি। এই এক্সেস সুগারটা আমাদের শরীর যখন নিতে পারতেছে না, পুরো শরীরে ফ্লো করে, সুগার বেড়ে যায়, টেম্পোরারি নেই, কিন্তু লম্বা সময় যখন বেশি নেই শরীরটাকে নিতে পারে না। এটা হলো প্রাইমারি কারণ। কিন্তু এটা কারণ না, আবার মেইন কারণ না। কারণ জাপানে তো মানুষ সারা জীবন ভাত খেয়ে আসছে, তারা তো জাপানিদের ডায়াবেটিস থেকে হলো 1 to 2%, 3%, এখন আবার 10% হয়ে গেছে। কারণ এখন আবার তারা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো চলে গিয়েছে, ফাস্ট ফুড ওখানে আছে জাপানে অ্যাভেলেবল, বড় সিটিগুলোতে, ওখানে আজকে ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে, 3% আর নাই। কেন? ওই যে রং টক্সিক খাবারগুলো ইনডাইজেশন হলে এবং আনওয়ান্টেড কেমিক্যালগুলো খাবার সাথে আসলে আমাদের সেলগুলোতে ইনফ্লামেশন হয়।
ইনফ্লামেশন যদি হয় তখন টক্সিসিটি যদি হয়, ব্লাডে যেমন টক্সিসিটি ফ্লো করে, এট দ্য সেম টাইম সেলে ইনফ্লামেশন হলে সেলগুলো আর সুগার, সেলের যে রিসিপ্টর, সুগার রিসিভ করার যে অ্যাবিলিটি, এটা নষ্ট হয়ে যায়। দুটো কারণে আমরা বাঁচতে, আর বেশি কিছু করতে হবে না। তার দুটো কারণকে আমরা কিভাবে ফিক্স করব? দুটো কারণকে আমরা ফিক্স করবো। একটা হচ্ছে যে শর্ট টার্ম আপনারা কোনো কার্বোহাইড্রেটকে ইনটেক করবে না। হয়তো ভাববেন তাহলে আমি কার্বোহাইড্রেট ছাড়া কীভাবে চলবো? কার্বোহাইড্রেট ছাড়া তো আমি ভাত রুটি খাবো না, তাহলে খাবোটা কি? প্রচুর 5, 10, 20, 50 পদের শাকসবজি খাবেন, ডাল আর আলু ছাড়া। কয়দিন? খুব সংক্ষিপ্ত, কারোর জন্য 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ, কারো একটু বেশি, ডিপেন্ডিং অন আপনি কতদিন ধরে আপনি ডায়াবেটিক। যখন দেখবেন এটা করার পরে, আরেকটা জিনিস হচ্ছে এটা করার সময় আপনাকে কিছু সাপোর্ট, বডি কিছু সাপোর্ট দেওয়া লাগবে, ন্যাচারাল সাপোর্ট। সেটা কি? সেটা হচ্ছে ইউজুয়ালি ডায়াবেটিস হওয়ার পরে লিভারটার মধ্যে ফ্যাট জমে যায়। ডায়াবেটিস হওয়ার পরে আমাদের নার্ভে ইনজুরি হয়। ডায়াবেটিস হওয়ার পরে আমাদের হরমোনটা ইমব্যালেন্স হয়, হ্যাঁ, আমাদের ব্লাডের টক্সিসিটি বেড়ে যায়। তাহলে লিভার সাপোর্ট দেওয়া, টক্সিসিটিকে ক্লিন করা, আমাদেরকে একটু এক্সারসাইজ করতে হয় যাতে ইনফ্লামেশনটা কমে, হ্যাঁ, তারপরে হরমোন ব্যালেন্স একটু বেশি করে অন টাইমে ঘুমানো, হ্যাঁ, আমাদের ভিটামিন ডি গুলা ইলেকটিভ হয় অথবা তৈরি হয় না, কারণ ভিটামিন ডি তৈরি হচ্ছে যে সানলাইট থেকে, হেলদি ফ্যাট থেকে। আমরা হেলদি ফ্যাট খাই না, হ্যাঁ, আমরা তো রং ফ্যাটগুলো খাচ্ছি। তাহলে ভিটামিন ডি সাপোর্ট দিতে হবে। এগুলো দিলে, কার্বোহাইড্রেট ফ্রি খাবার খেলে যখন এটা ডায়াবেটিস সুগারটা আপনার 100-এর মধ্যে চলে আসবে, তখন আবার আপনি কার্বোহাইড্রেটগুলো অ্যাড করবেন, আবার ভাত রুটি অ্যাড করবেন না, রাইট ওয়ে হেলদি কার্ব যেগুলো এগুলো অ্যাড করবেন। সেটা কি? সেটা হচ্ছে মিষ্টি আলু, সেটা হচ্ছে যে কিনোয়া, ম্যালেট, বাকুইট, এই হেলদি কার্বগুলো যেগুলো ভাতের থেকে আরো বেশি এনার্জেটিক এবং ভাতের থেকে বেশি পুষ্টিকর, ওগুলা। তখন এগুলো খেলে তখন দেখবেন যে কোনটা আপনাকে কোনো সুগারটা বাড়ায় না, তখন আপনি সেগুলো আপনি আস্তে আস্তে খাওয়া শুরু করবেন, দেখবেন কোনটা বাড়ায় না। এভাবে যদি খান, কারণ মনে রাখবেন যে মেলেট, বাকুইট, কিনোয়া যেগুলো হেলদি কার্ব বা মিষ্টি আলু, এগুলা শুধু কার্ব না, এগুলো হাইলি নিউট্রিশিয়াস। এটার মধ্যে সমস্ত মিনারেলগুলো, পাওয়ারফুল মিনারেল যেগুলো দরকার, এগুলো লোডেড দেওয়া আছে। কার্বোহাইড্রেটকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন না। এগুলো আপনাকে আস্তে আস্তে খেয়ে দেখতে হবে কোনটা আপনার ক্ষতি করে না। আমি একদম আমার ক্লিনিকের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সবার জন্য সবটা স্যুট করে না, যেটা স্যুট করে এটা খাবেন, তখন ওই পুষ্টিটা এসে আপনার অর্গান ইনফ্লামেশন কমবে, আপনার শরীরে রিজেনারেশনটা ভালো করবে। তখন আপনি আস্তে আস্তে দেখবেন একসময় আপনি ভাত খেলে সুগারটা বাড়ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের কি করতে হবে। তো তারপরে হচ্ছে লং রান কি করবেন? লং রান এক্সারসাইজ কন্টিনিউ রাখতে হবে। লং রান আপনারা কার্বোহাইড্রেটটা যেহেতু একবার শরীর রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, তা লং রান আপনারা ওই ফ্রেঞ্চ ফ্রাই, মানে চিকেন ফ্রাই, মোস্টলি ফ্রাই বলতে সব ফ্রাই লং রান খারাপ, কিন্তু সব ফ্রাই শর্ট টার্ম খারাপ না। আপনি যদি একটু মানে অনিয়ন ভাজা করে খান, টেম্পোরারি একটু মজা করে খাওয়া অসুবিধা, কিন্তু টেম্পোরারি চিকেন ফ্রাই খাবার টেম্পোরারি ক্ষতিকর। কারণ এটা NIH রিসার্চে দেখা গিয়েছে যে ক্লাস 1 কার্সিনোজেন্স যেটা ক্যান্সার তৈরি করে, এগুলো আসে হলো যে মিটটাকে যখন ফ্রাই করা হয়। তারপরে মিট ফ্রাইটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, এটা আপনাদের মেইন কাজ হবে। তো মিট ফ্রাইটা অ্যাভয়েড করতে পারলে বাকি ফ্রাইগুলো একটু কমিয়ে দিবেন, এবং বাজারে ফ্রিজার করে খাবার খাবেন না। ফ্রিজার করা সব খাবারের মধ্যেই ডাই, ব্লিচ, প্রিজারভেটিভস এবং প্রসেসড করা, সব ধরনের প্রসেস মানে তার মলিকুলের, খাবারের যে মলিকিউল, অণু বা মলিকুলটা টুইস্টেড হয়ে যায়, তাহলে সেটা শরীর যে ন্যাচারাল বডি ন্যাচারাল এনজাইম এটাকে আর হজম করতে পারে না। তাহলে আপনারা বাজারে প্রসেস খাবার না খেয়ে ঘরে হেলদি খাবার নিয়ে এসে রান্না করে খাবেন, তখন এটা ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে আপনার ডায়াবেটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে মনে রাখবেন তখন লিভার সাপোর্ট, হরমোনাল সাপোর্ট, ভিটামিন ডি, আমি অভিজ্ঞতা থেকে বলছি এগুলো আমাদের পেশেন্টদের লাগে ওই সময়টা। ফ্যাটি অ্যাসিড, আমরা ফ্যাটকে ভয় পাই, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের একটা মেজর ডেফিসিয়েন্সি তৈরি হয় যখন আপনাদের যখন মানে এই সময়টাতে ডায়াবেটিস হয়। আরো অনেক কথা, অনেক কিছু আপনারা একটু আমার ভিডিওগুলো ইউটিউবে ফলো করবেন, হ্যাঁ, এবং সবাইকে দিবেন, হয়তো যারা আজকে আসতে পারেন নাই, তাহলে সবাই আপনারা বুঝতে পারবেন। আই উইশ আপনাদেরকে আমি কয়েক ঘন্টা এটা নিয়ে কথা বলতে পারতাম, আমার খুব ভালো লাগতো যে আপনাদেরকে একদম কালকে থেকে আপনারা গুড টু গো, কিন্তু ইউ নট গুড টু গো ইয়েট, আপনাকে একটু স্টাডি করতে হবে। আপনার প্রশ্নগুলো আমি নিব, ইউটিউব চ্যানেলটা আমার কার্ডে, আমার নাম দেখলে, আমার নাম দিয়ে পাবেন, আমার নাম দিয়ে নিব। আমি প্রশ্ন নিচ্ছি আপনাদেরকে এখনই। এরপরে আসেন, এটা হলো ডায়াবেটিস মেনটেনেন্স। এরপরে কি আপনারা যদি আটটা করবেন, যদি কুইক হিলিং চান, আপনারা কুইক হিলিং চান, সেটা হচ্ছে তখন কি করবেন, আপনার ভেজিটেবলগুলো, সালাদগুলো আছে না, কেল, পার্সলে, সিলান্ট্রো, তারপর হচ্ছে যে ক্যারট এবং বিট, এগুলাকে আপনারা জুস করে খাবেন। তাহলে এগুলোর মধ্যে প্রচুর নিউট্রিশনস এসে আপনার ইনফ্লামেশনকে কমাবে, সুগার সেন্সিটিভ, সুগার অ্যাবজর্পশনটাকে বাড়াবে, সুগার প্রসেসটাকে বাড়াবে তারপরে হচ্ছে যে পাশাপাশি আপনার শরীরে সুগার কমে যাবে।
কারণ এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে যদি প্রসেস খাবার খান, প্রসেস খাবার শরীরের সাথে আপনার ইম্পোর্টেড মিনারেলকে বাইন্ড করে শরীর থেকে বের করে দেয়। তাহলে প্রসেস খাবার ব্যাপারে খুব সচেতন থাকবেন। এবার আসেন যে এরপরে যে মেনটেন্যান্সের কথা বললাম, আমার মনে হয় এটা আপনাদের কাছে আমি এখন ওপেন করবো, আপনারা আপনাদের প্রশ্নগুলো বলুন, প্রশ্নের মধ্যে আমার অনেক কথা চলে আসবে, যেহেতু আপনারা ওপেন কোশ্চেন সেশন এখন, প্লিজ প্রশ্ন বলুন, আমি রিপিট করবো। প্রশ্ন বলেন, আমি রিপিট করবো এখানে নাকি? জি, আপনার আলোচনা যেটা করলেন এটা দরকার হলো 4 ঘন্টা, তাই বোঝা মুশকিল। আমার প্রশ্ন হলো যে আমি নিজেও আপনার রোগী, আপনি আমাকে যেটা বলেছিলেন যে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না, সেইগুলো বললে আমার মনে হয় যেগুলো খাওয়া যাবে সেগুলোর ধারণা আমার হয়ে যাবে। কাকুলি একটু কথা বলবেন? ওকে, আমার একটা পেশেন্ট আছে কাকুলি, উনি অনেক কষ্ট করে আসছে, উনি না সিস্টেম ম্যাডাম, এই যে না এই যে এখানে বসে আছে, উনি কিন্তু আমার কষ্ট হলো আমরা এখানে আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি আমরা আসলে অনেকে সবাই অ্যান্টিবায়োটিক খেয়েও মোটামুটি শরীরের স্ট্রেসটাকে কম হয়েছে। কারণ বাংলাদেশে ডাক্তাররা শুরু করতে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে। এটা আমি দীর্ঘ সময় মেডিসিন প্রিপারেশনে দেখেছিলাম, আমি দেখেছি ডাক্তাররা সেই শিশু বলে আর বলে যেটা এখানে ডেলিভারি করো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা আমি দেখেছি, কিন্তু বাংলাদেশে জবের সাথে সাথে অ্যান্টিবায়োটিক আমরা এটা কিন্তু সবাই আমাদের শরীরে অনেকটা রেসিস্টেন্স হয়ে গেছে। এই কারণে আমাদের আপনার কাস্টমার জিজ্ঞাসা যারা ডায়াবেটিস আছে ওদের তো অ্যান্টিবায়োটিক তো আমাদের অনেকে আমার ধারণা অনেকে অ্যান্টিবায়োটিক ফিল করতেছে, অ্যান্টিবায়োটিক কাজ করে। সাথে ডায়াবেটিসটাকে সহজভাবে নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকটাকে কীভাবে শরীরে অ্যান্টিবায়োটিকের যেটা বাড়ানো যায় সেভাবে আপনাকে পরামর্শ একটু সেটা উত্তর দিব, আমি কথা বলতে আমার একটা কাজ বিদেশের বাসায় একটা কাজ করতে পারতাম না, আমার শুইতে হতো, আমার খুবই উইক ছিলাম, বুকের ভিতরে কাঁপতো, মনে হতো যে ভিতরে কিছু করছে। এই জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, এই দেশের কিছু বাদ দিই না, সবই করেছি আমি না। তারপর যাই হোক আমি আজকে 25 বছরের বেশি বাংলাদেশে থাকতে গেলাম, করে মানে এই দেশে তো ম্যাগজি আমার কাছে বাংলাদেশে একটা বলে গেছি নাম জানতে, এগুলো আমি 25 বছরের বেশি খাচ্ছি। মানে আমার না বাংলাদেশে অ্যান্টাসিড ম্যাগজি এরকম, হ্যাঁ। তো আমার পেটে কিছু হবে বলতো না, আমি যা খেতাম আমার লিকুইড আসতো। তো এইভাবে আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি ইন্ডিয়াতে গিয়েছি, এখানেও সব করছি। আমার বড় বড় একটা কাজ করতে ডাক্তাররা কিছু হলে এমআরআই সিটি স্ক্যান এগুলো আমার মানে কি হয়ে গেছে। এরপরে আমার ব্যথা আসছে, এই ব্যথায় আমি একটু লঙ্গার হইতেছে, তারপরে বলতেছি আপনাদের বোঝার জন্য। আমি এখন আমার সবসময় মনে হতো আমার যেটা বাচ্চা আছে আমি
কোনো রূপ পায় না ডাক্তার। বাট আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, এইভাবে চলে বাঁচবো কিভাবে? আমি হাঁটতে পারি না, আমি বসতে পারি না, কিন্তু ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না। ইভেন এই আমাকে ইনজেকশন, আরটিতে ইনজেকশন করছে, অ্যাপিডোরাল বলেন, ক্লিওরপাইন বলেন, এগুলা ইনজেকশনের নাম, এগুলো আমাকে কোর্স করা হয়েছে, কিছুতেই কাজ হয় না। পরে আমি স্যারের কিছু ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমি চিন্তা করলাম ঠিক আছে আমি নিজে নিজে আগে শুরু করি। তো জানুয়ারি 1 তারিখ থেকে আমি ভাত, রুটি এগুলা ছেড়ে দিলাম, শুধু খেলাম সবজি আর মাছ মাংস। 2 মাস খেলাম, 2 মাস খাওয়ার পরে দেখি আমি 1 পাউন্ডও কমি না, আর আমার ফিলিংটা বেশি ভালো না, তার ঠিক খুব খারাপ। এরপর আমি স্যারের ইউটিউব থেকে স্যারের ফোন নাম্বার কালেক্ট করে স্যারকে বুঝিয়ে আমি স্যারের পেশেন্ট হলাম। তো প্রথমে যখন স্যার আমাকে বললো যে আপনি ভাত রুটি খেয়েছেন ভালো কথা, ফিজিও ছেড়ে দেন, মাছ মাংসও ছেড়ে দেন। তো স্যার আমাকে কিছু সাপ্লিমেন্ট দিল। আমি এই সাপ্লিমেন্ট সম্পর্কে আমার এতটা জ্ঞান ছিল না। স্যারের কাছে যাওয়ার পরে আমার যেটা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মনে হয় সাপ্লিমেন্ট খাওয়া দরকার, যেটা আমাদের শরীরের জন্য ভালো, ওষুধের চেয়ে ভালো। তো স্যার আমাকে যেভাবে চলতে বললো সেটা শুনে আমার বাসার মনে ভাবছে শুধু সবজি খেয়ে তুমি কিভাবে বাঁচবে, তোমার আমার তো জানেন এই দেশে সবকিছু